Assalamu alaikum. Hello students. How are you? I hope you are well. Today's topics are information transfer, true false, fill in the blanks without clues, and rearrangement. Let's start the class. শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবগত আছো ইনফরমেশন ট্রান্সফার এবং ট্রু ফলস এই দুটি অপশনের জন্য দুটি আনসিন প্যাসেজ থাকে। আমরা শুরুতে 3 এ অর্থাৎ যে প্যাসেজটি থেকে আমাদের ট্রু ফলস এবং ইনফরমেশন ট্রান্স করতে হবে সেই প্যাসেজ দুটি মনোযোগ সহকারে আগে পড়তে হবে, অন্তত 3বার পড়া উচিত এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো খাতায় লিখে রাখলে ভালো হয়, যাতে করে তোমরা এগুলো সহজে বুঝতে পারো। আমরা এবার প্যাসেজ 1 অর্থাৎ যেখান থেকে ইনফরমেশন ট্রান্সফার করতে হবে সেই প্যাসেজটি পড়ব। চলো আমরা পড়ে নেই। Read the text and answer the following questions. Question number 3 অর্থাৎ 3A. Stephen Hawking is the greatest physicist after Einstein. ফিজিসিস্ট কথা মানে হচ্ছে পদার্থবিদ্যাবিদ, অর্থাৎ এখানে দুজনের মধ্যে তুলনা করা হয়েছে। একজন হচ্ছেন স্টিফেন হকিং, আরেকজন হচ্ছেন আইনস্টাইন। বলা হয়েছে স্টিফেন হকিং ইজ দ্য গ্রেটেস্ট ফিজিসিস্ট আফটার আইনস্টাইন, অর্থাৎ আইনস্টাইনের পরে সবচেয়ে বড় বিখ্যাত যিনি পদার্থবিদ্যাবিদ তিনি হচ্ছেন স্টিফেন হকিং। He was born in 1942 in an educated family in the UK, অর্থাৎ ইউনাইটেড কিংডম। He was born in 1942, অর্থাৎ তিনি 1942 সালে এডুকেটেড ফ্যামিলি ইন দ্য ইউকে, ইউকের একটি শিক্ষিত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। He was very skilled, অর্থাৎ দক্ষ ইন ম্যাথমেটিক্স ফ্রম হিজ বয়হুড, অর্থাৎ ছেলেবেলা থেকেই তিনি গণিতে ছিলেন খুবই দক্ষ। হি গট হিজ পিএইচডি, অর্থাৎ ডক্টর অফ ফিলোসফি ইন কসমোলজি ফ্রম ক্যামব্রিজ ইউনিভার্সিটি অ্যাট দ্য এজ অফ 26, অর্থাৎ তার বয়স যখন 26 তখন তিনি সৃষ্টিতত্ত্বের ওপর পিএইচডি ডিগ্রি করেন। তখন তার বয়স ছিল 26। অ্যাট দ্য এজ অফ 30, অর্থাৎ তার বয়স যখন 30, হি বিকেম এ ভিকটিম অফ গ্যারিংস ডিজিজ, তিনি একটি রোগে আক্রান্ত হন, রোগটির নাম হচ্ছে গ্যারিং। হি স্টার্টেড লুজিং কন্ট্রোল ওভার দ্য মাসেলস of his body and ultimately was confined to the wheelchair, অর্থাৎ কারো যদি এই গ্যারিং রোগ হয় তখন তার শরীরে মাংসপেশিতে কোনো বল থাকে না, একমাত্র হুইল চেয়ার হয় তার যোগাযোগের মাধ্যম, অর্থাৎ মানুষের সাহায্যে হুইল চেয়ারের মাধ্যমে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন। তার শরীরে অর্থাৎ নিজের পায়ের উপর হাঁটার কোনো বা দাঁড়িয়ে থাকার উপর কোনো শক্তি তার ছিল না, অন্যের সাহায্যে হুইল চেয়ারের মাধ্যমে তিনি চলাচল করতেন। বাট সাচ আ ট্রিমেন্ডাস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, অর্থাৎ শারীরিক অক্ষমতা, কুড নট ডিসহার্টেন অর স্লো হিম ডাউন, তার যে এই শারীরিক অক্ষমতা তার সৃজনশীলতাকে দাবিয়ে রাখতে পারেনি, তাকে হতাশ করতে পারেনি। এই অসুস্থতার মাঝেও তিনি তার কাজ চালিয়ে যান। He continued his work with a computer and a voice synthesizer, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে একটা বিশেষ যন্ত্র, যে যন্ত্রটিকে বলা হয় সিনথেসাইজার, এটা হচ্ছে এমন একটি যন্ত্র, এটিকে বলা হয় অ্যান ইলেকট্রনিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অপারেটেড বাই এ কিবোর্ড প্রডিউসিং সাউন্ডস।
ইন 1978 অর্থাৎ 1978 সালে হি রিসিভড প্রেস্টিজিয়াস আলবার্ট আইনস্টাইন অ্যাওয়ার্ড ফর থিওরিটিক্যাল ফিজিক্স, অর্থাৎ তার যে গবেষণা সেই গবেষণার উপর তিনি আলবার্ট আইনস্টাইন পুরস্কার পান তত্ত্বীয় ফিজিক্সের ওপর। ইন 1979 অর্থাৎ 1979 সালে হি জয়েন্ট ক্যামব্রিজ ইউনিভার্সিটি অ্যাজ লুকেসিয়ান প্রফেসর অফ ম্যাথমেটিক্স। পরবর্তীতে তিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে 1979 সালে লুকেসিয়ান প্রফেসর হিসাবে ম্যাথমেটিক্সের ওপর তিনি সেখানে যোগদান করেন। প্যাসেজটি আমরা আরেকবার পড়ি। স্টিফেন হকিং ইজ দ্য গ্রেটেস্ট physicist after Einstein. He was born in 1942 in an educated family in the UK. He was very skilled in mathematics from his boyhood. He got his PhD অর্থাৎ Doctor of Philosophy in Cosmology সৃষ্টিতত্ত্ব from Cambridge University at the age of 26. তার বয়স যখন 26। At the age of 30 he became a victim of Gehrig's disease. He started losing control over the muscles of his body and ultimately was confined to the wheelchair. But such a tremendous physical handicap could not dishearten or slow him down. তোমাদের জন্য এই সেন্টেন্সটি অত্যন্ত শিক্ষণীয়, কারণ মানুষের কখনোই হতাশ হতেনি। বিপদ যতই আসুক না কেন আমাদের কাজ চালিয়ে যাওয়া উচিত। হি কন্টিনিউড হিজ ওয়ার্ক উইথ এ কম্পিউটার অ্যান্ড আ ভয়েস সিনথেসাইজার। ইন 1978 হি রিসিভড প্রেস্টিজিয়াস আলবার্ট Einstein Award for Theoretical Physics. In 1979, he joined Cambridge University as Lucasian Professor of Mathematics. আমরা এতক্ষণ যে প্যাসেজটি পড়লাম সেই প্যাসেজ থেকে মূলত ইনফরমেশন নিয়ে আমাদের এই তথ্যগুলো পূরণ করতে হবে। ইনফরমেশন ট্রান্সফারের ক্ষেত্রে তোমাদেরকে উত্তর লিখতে হবে, শুধুমাত্র ইনফরমেশন দিয়ে পুরো সেন্টেন্স লেখার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3A B C D E দিয়ে এখানে শুধুমাত্র ইনফরমেশনগুলো দিতে হবে, পুরো সেন্টেন্স লেখার কোনো প্রয়োজন নেই। চলো আমরা দেখি ইনফরমেশনগুলো আমরা বসাতে পারি কিনা। হি ইজ আ, আমরা এখানে ফিজিসিস্ট অথবা ব্রিটিশ ব্যবহার করতে পারি। হি গট পিএইচডি ইন ইয়ার, আমাদের এখানে ইয়ার ব্যবহার করতে হবে। ইয়ারটি হচ্ছে 1968। তোমরা জানো তিনি 1942-তে জন্মগ্রহণ করেন এবং 26 বছর বয়সে তিনি পিএইচডি করেন। এই 1942 এর সঙ্গে যদি 26 যুক্ত করা হয় তাহলে 1968 হবে। চলো আমরা ইনফরমেশনটি একটু দেখে নিই। এরপরে ইনফরমেশনটি হি গট গেরিংস ডিজিজ ইন, তোমরা জানো যে তার বয়স যখন 30 তখন তিনি দুরারোগ্য গেরিংস ডিজিজে আক্রান্ত হন। তাহলে তার জন্ম হচ্ছে 1942। এই 1942 এর সঙ্গে যদি 30 যুক্ত করা হয় তাহলে যে উত্তরটি হবে সেটি হবে কাঙ্ক্ষিত আনসার, এটি হবে 1972। এরপর হি রিসিভড আলবার্ট আইনস্টাইন অ্যাওয়ার্ড অ্যাট দ্য এজ অফ, অর্থাৎ তিনি, এটি সাল চায়নি, কত বছর বয়সে তিনি আলবার্ট আইনস্টাইন অ্যাওয়ার্ড পেয়েছেন সেটি লিখতে হবে। তোমরা জানো যে 1978-এ তিনি
আলবার্ট আইনস্টাইন অ্যাওয়ার্ড লাভ করেন। এখন 1978 থেকে যদি 1942 বাদ দেওয়া হয় তাহলে হবে 36। এই উত্তরটি হবে 36। হি জয়েন ক্যামব্রিজ ইউনিভার্সিটি ইন, বলেছে যে নেক্সট ইয়ার, তাহলে 1978 প্লাস 1 অর্থাৎ 1979। হি জয়েন ক্যামব্রিজ ইউনিভার্সিটি ইন 1979। এবারে আমরা দ্বিতীয় প্যাসেজটিতে যাব। এই প্যাসেজটি থেকে তোমাদের ট্রু ফলসের উত্তর লিখতে হবে। এটিও একটি আনসিন প্যাসেজ। চলো আমরা প্যাসেজটি পড়ে নেই। আলবার্ট আইনস্টাইন is considered one of the greatest scientists of modern age, অর্থাৎ আধুনিক যুগের সবচেয়ে বিখ্যাত সায়েন্টিস্ট হিসাবে আলবার্ট আইনস্টাইনকে বিবেচনা করা হয়। He was born in 1879 in Germany. তিনি 1879 সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন। As a student, Einstein was not so bright, অর্থাৎ এখানে ব্রাইট বলতে উজ্জ্বল না, মেরিটোরিয়াস বোঝানো হয়েছে, in his school life, but he was very skilled in mathematics, অর্থাৎ একজন শিক্ষার্থী হিসাবে তিনি খুব একটা ভালো ছিলেন না, কিন্তু একটা বিশেষ সাবজেক্ট অর্থাৎ ম্যাথমেটিক্সে তিনি ছিলেন খুবই দক্ষ। অ্যাট দ্য এজ অফ 21, অর্থাৎ তার বয়স যখন 21, হি গ্রাজুয়েটেড ফ্রম দ্য ফেডারাল ইনস্টিটিউট ইন জুরিক। তিনি ফেডারাল ইনস্টিটিউট ইন জুরিক থেকে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেন। হি অবটেন হিজ পিএইচডি ডক্টর অফ ফিলোসফি ইন 1905, 1905 সালে তিনি তার পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। 2 years later, he joined a service in Berlin. In 1911, he took the post of associate professor at the University of Zurich. In the same year, অর্থাৎ সেই বছর, he resigned from the post and joined German University as a professor. He received Nobel Prize in Physics, অর্থাৎ ফিজিক্সের উপর তিনি, পদার্থবিদ্যার উপর তিনি নোবেল প্রাইজ লাভ করেন ইন 1913, 1913 সালে। হি ডাইড ইন 1955, অর্থাৎ 1955 সালে তিনি মারা যান। তিনি জন্মগ্রহণ করেন 1879 সালে এবং মারা যান 1955 সালে। প্যাসেজটি আমরা আরেকবার পড়ে নিই। আলবার্ট আইনস্টাইন ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট scientist of modern age. He was born in 1879 in Germany. As a student, Einstein was not so bright in his school life, but he was very skilled in mathematics. At the age of 21, he graduated from the Federal Institute in Zurich. He obtained his PhD in 1905. 2 years later, he joined a service in Bern. In 1911, he took the post of associate professor at the University of Zurich. In the same year, he resigned from the post and joined German University as a professor. He received Nobel Prize in Physics in 1913. He died in 1955. এখানে কিছু নোট দেওয়া আছে, দেখো। The city of Zurich is the northern Switzerland. It is known as a global center of banking and finance. Bern is in fact the capital of Switzerland. চলো আমরা ট্রু ফলস দেখি। Now read the following statements. Write T in your answer script if the statement is true. Write F অর্থাৎ false if the statement is false. If false, write the correct answer. এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার জন্য 1 নম্বর, অর্থাৎ মোট থাকবে 5 মার্কস।
চলো আমরা দেখে নেই। আলবার্ট আইনস্টাইন ওয়াজ এ গ্রেট ফিলোসফার হচ্ছে দার্শনিক, কিন্তু তিনি দার্শনিক ছিলেন না, তিনি ছিলেন একজন সায়েন্টিস্ট, অর্থাৎ এটি হবে ফলস, এফ লিখতে হবে। আলবার্ট আইনস্টাইন ওয়াজ আ গ্রেট সায়েন্টিস্ট, এটি হচ্ছে কারেক্ট আনসার। আইনস্টাইন ওয়াজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, আমরা জানি যে তিনি শিক্ষার্থী হিসাবে ভালো ছিলেন না, কিন্তু ম্যাথমেটিক্সে খুব ভালো ছিলেন, তাহলে এই স্টেটমেন্টটি হচ্ছে ট্রু, অর্থাৎ টি লিখতে হবে। আইনস্টাইন ওয়াজ গ্রাজুয়েটেড ইন 1900, অর্থাৎ তিনি 1900 সালে তিনি তার গ্রাজুয়েশন সম্পূর্ণ করেন। আমরা প্যাসেজে পড়েছি যে তিনি তার বয়স যখন 21 বছর বয়সে তিনি তার গ্রাজুয়েশন সম্পূর্ণ করেন। তাহলে আমরা যদি 1879 সঙ্গে আমরা যদি 21 যোগ দিই তাহলে হবে 1900, অর্থাৎ এই স্টেটমেন্টটি হবে ট্রু। আইনস্টাইন রিসিভড দ্য নোবেল প্রাইজ হোয়েন হি ওয়াজ অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ জুরিক, এই স্টেটমেন্টটি ভুল, কারণ তিনি যখন জার্মান ইউনিভার্সিটিতে ছিলেন তখন তিনি নোবেল পুরস্কার পান, তাহলে কারেক্ট আনসারটি হবে আইনস্টাইন রিসিভড দ্য নোবেল প্রাইজ when he was at the German University. আইনস্টাইন ওয়াজ অ্যান ইংলিশ, তিনি ইংলিশ ছিলেন না, তিনি ছিলেন জার্মান, এটি ফলস স্টেটমেন্ট। কারেক্ট আনসারটি হবে আইনস্টাইন ওয়াজ আ জার্মান। এভাবে ইনফরমেশন ট্রান্সফার এবং ট্রু ফলস আনসেন প্যাসেজ থেকে আমাদেরকে বারবার পড়ে সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। এবার চলো অন্য দুটো অপশন আমরা দেখে নিই, ওই অপশন দুটিতে কি আছে। এখানে উত্তরগুলো দেওয়া আছে। 3 এ অর্থাৎ আনসেন প্যাসেজ, যেটি থেকে আমাদের ইনফরমেশন ট্রান্সফার লিখতে হয়েছে, এখানে দেখো সবগুলো ওয়ার্ড আকারে উত্তর লেখা আছে, কোনো সেন্টেন্স লেখা নেই, তোমাদেরকেও তাই লিখতে হবে। 3 এতে ছিল ফিজিসিস্ট অথবা ব্রিটিশ, বিতে ছিল 1968, সিতে 1972, ডিতে 36 এবং ইতে 1979। 3 বি অর্থাৎ ট্রু ফলস, বি হচ্ছে ফলস, কারেক্ট উত্তর হচ্ছে আলবার্ট আইনস্টাইন ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট। 2 এবং 3, নাম্বার 2 অ্যান্ড 3 দুটোই হচ্ছে ট্রু। নাম্বার 4 ফলস, কারেক্ট আনসার ছিল আইনস্টাইন ইজ রিসিভড দ্য নোবেল প্রাইজ হোয়েন হি ওয়াজ অ্যাট জার্মান ইউনিভার্সিটি, এবং শেষের ইনফরমেশনটিও ছিল ফলস, কারেক্ট ইনফরমেশন হবে আইনস্টাইন ওয়াজ এ জার্মান। এবারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বক্সের মধ্যে হিন্টস দেওয়া থাকবে, ইনফরমেশন দেওয়া থাকবে, এগুলো নিয়ে তোমাদেরকে পূরণ করতে হবে। চলো আমরা দেখে নেই। উইমেন আর nowadays as important as men in society, অর্থাৎ একটা সমাজে পুরুষ যেমন গুরুত্বপূর্ণ ঠিক মহিলারাও, আমাদের মায়েরাও তেমনই গুরুত্বপূর্ণ। দে কনস্টিটিউট, অর্থাৎ কনস্টিটিউট মানে হচ্ছে গঠন করা, দে কনস্টিটিউট নিয়ারলি হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন, অর্থাৎ আমাদের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। সো দেয়ার ক্যান বি নো ডিনাইং, অর্থাৎ অস্বীকার করা, ডিনাইং দ্য ফ্যাক্ট, অস্বীকার করার কোনো সুযোগ নাই, ফ্যাক্ট মানে হচ্ছে সত্য ঘটনা, দ্যাট দে টু পজেসেস ইকুয়াল রাইটস অ্যান্ড ডিউটিস অ্যাজ মেন এনজয়, অর্থাৎ একটা সমাজের অর্ধেক যদি তারা হয়ে থাকে তাহলে পুরুষরা যে সুযোগ সুবিধাগুলো এনজয় করে তাদেরও সেই সুযোগগুলো এনজয় করা উচিত। দে হ্যাভ, তোমাদেরকে এখান থেকে উত্তর নিতে হবে, এখানে আছে দে হ্যাভ নোবেল মিশনস টু ফুলফিল অ্যাজ মেন। নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ ইটস পপুলেশন ইন দ্য ডার্ক, অর্থাৎ অর্ধেক মানুষকে বসিয়ে রেখে একটা দেশের একটা জাতির উন্নয়ন কখনোই সম্ভব নয়। সো
education should be imparted to our women folk. জাতীয় উন্নয়নের জন্য তাদেরও কাজে লাগাতে হবে। উইদাউট দ্য আপলিফট অফ উইমেন অর্থাৎ নারী জাতির উন্নয়ন ছাড়া দ্য প্রোগ্রেস অফ দ্য নেশন ইজ নট পসিবল, একটা দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়। এভাবে তোমাদের ইনফরমেশনগুলো নিয়ে এই গ্যাপগুলো পূরণ করতে হবে। উত্তর লেখার ক্ষেত্রে পুরো প্যাসেজ উঠানোর প্রয়োজন নেই, লিখবে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 4 ও এ বি সি ডি নিচে নিচে লিখে তারপর উত্তরগুলো লিখবে। এবারে কোয়েশ্চেন নাম্বার 6, এটি মূলত রিঅ্যারেঞ্জমেন্ট। এখানে একটি গল্প দেওয়া আছে, এই গল্পটি এলোমেলো আকারে লেখা আছে, তোমরা গল্পটিকে সাজাবে। উত্তর লেখার ক্ষেত্রে পুরো গল্পটি লেখার দরকার নেই, শুধুমাত্র যে এ বি সি ডি এই নাম্বারগুলো দেওয়া আছে এগুলো সাজালেই হবে। দেখো কি বলা আছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার ইন ইউর আনসার স্ক্রিপ্ট। Rearrange the following sentences in correct order in your answer script. You don't need to reproduce the sentences in your script, অর্থাৎ সেন্টেন্স লেখার প্রয়োজন নেই, only the corresponding numbers of the sentences need to be written. চলো আমরা দেখে আসি কিভাবে উত্তর করতে হবে। সাধারণত এই গল্পগুলো শুরু হয় once upon a time there was, এই ধরনের ওয়ার্ড দিয়ে। চলো আমরা দেখি এই প্যাসেজটিতে এরকম কিছু আছে কিনা। খেয়াল করো, এস নাম্বার, ওয়ান্স দেয়ার ওয়াজ অ্যান আইডল ফার্মার ইন এ ভিলেজ, এটি হবে বিগিনিং সেন্টেন্স। এরপর বি, হি হ্যাড আ ফিউ প্লটস অফ ল্যান্ড, তার অল্প কিছু জমি ছিল। বাট হি ডিড নট প্লাউ দেম ওয়েল, কিন্তু সে ভালোভাবে সেগুলো চাষবাস করতো না। এরপর হবে আই, হি ডিড নট সো সিডস ইন টাইম, সময় মতো সেখানে বীজ বপন করতো না। এরপর হবে ডি, সো হি কুড নট রেইজ গুড ক্রপস, সে ভালো ফসল পেত না। এরপর হবে এফ, অ্যাজ এ রেজাল্ট হি ওয়াজ অলওয়েজ ইন ওয়ান্ট অফ ফুড, ওয়ান্ট অফ ফুড মনে হচ্ছে খাদ্যের অভাবে সে সবসময় থাকতো। এরপর হবে জে, দ্য ফার্মার হ্যাড এ কিচেন গার্ডেন নিয়ার হিজ হাউস, তার বাড়ির কাছেই সবজি বাগান ছিল। এরপর এ, ওয়ান ডে হি স দ্যাট দ্য ফেন্স রাউন্ড দ্য গার্ডেন ওয়াজ ব্রোকেন, অর্থাৎ সেই সবজি বাগানের চারদিকে যে বেড়া দেওয়া ছিল সেটি ভাঙা ছিল। এরপর হবে ই, হি সেড টু হিমসেলফ আই শ্যাল রিপেয়ার দ্য ফেন্স টুমোরো, অর্থাৎ সে সবসময় আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রাখত, এর ফলে সে কাজগুলো আর কখনোই সম্পন্ন হতো না। সবার শেষে হবে জি, বাট হি টোটালি ফরগট ইট দ্য নেক্সট টাইম, কিন্তু সেই কাজটি সে আর কখনোই করতে পারতো না। এই গল্পটি তোমাদের জীবনের ক্ষেত্রে প্রযোজ্য। আজকে যে কাজটি করা উচিত সেই কাজটি কখনোই আগামীকালের জন্য ফেলে রাখা উচিত নয়। শিক্ষার্থীবৃন্দ, এখানে 4 এবং 6 উত্তরগুলো দেওয়া আছে। আরেকবার 4 ইয়েতে টোটাল, ডিনাইং, ইকুয়াল, দে, মেন, কিপিং, ডার্ক, আওয়ার, উইমেন, পসিবল, এবং এই সিকোয়েন্সটা এখানে দেওয়া আছে, এইচ বি সি আই ডি এফ জে এ ই জি। শিক্ষার্থীবৃন্দ, আজ এখানেই। স্টে হোম, স্টে সেফ, মে আল্লাহ ব্লেস ইউ।